শুরু করছি পরিচান উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ১৩। চারিদিকে কেমন গুমট ভাব, ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে আশেপাশে। দূরের কোনো স্থান থেকে নিশাচর পাখিটা ডেকে উঠছে বারবার। এমত অবস্থায় একটুও ভয় পাচ্ছে না পরী। অন্ধকার যেন পরীর সাহস আরও বাড়িয়ে দেয়। হারিকেনের আলো চারিদিক কিঞ্চিৎ আলোকিত করছে। কাঠের ছোট চৌকির উপর সায়েরের খাবার রেখেছে পরী, কিন্তু সায়ের নেই। সে হয়তো কলপারে গেছে ভেবে পরী দাঁড়িয়ে আছে। জুম্মানকে দিয়ে যে কথা জানতে চেয়েছিল তা সে এখন নিজেই জিজ্ঞেস করবে বলে মনস্থির করলো পরী। তাই সে সায়েরের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সায়ের এসে খেতে বসে পড়ল। সারাদিন না খাওয়া সে, তার উপর আখিরের বলা কটু কথাগুলো সহ্য হয়নি ওর। মাথা গরম আছে। কারণে অকারণে আখির ওকে কথা শোনায়। কারণটা সায়ের বেশ বুঝতে পারে। জমিদার আফতার সায়েরকে বেশিই বিশ্বাস করে। সায়েরের পরামর্শগুলোকে একটু বেশি গুরুত্ব দেন তিনি, যা আখির একটুও পছন্দ করে না। তাই সব সময় সে ওৎ পেতে থাকে কিভাবে সায়েরকে আফতাবের সামনে খারাপ বানানো যায়। আর সে সুযোগ আজকে সে পেয়ে গেল। পালকের উদ্দেশ্য করে অনেক কিছু সায়েরকে বলেছে, আর সায়ের চুপ করে শুনে গেছে। তাই সে রাগ ঝেড়েছে সে কুসুমরূপী পরীর উপর। কিন্তু সায়ের এখনো টের পায়নি যে ওর সামনে পরী দাঁড়িয়ে আছে। পরীও নিজের উপস্থিতি জানান দেয়নি। কিন্তু খাওয়ার মধ্যেই সায়েরের চোখ পড়ল একজোড়া কোমল পায়ের দিকে। ফর্সা পাও জোড়া ভারী নুপুর চকচক করছে হারিকেনের লাল আলোতে। যদিও ওর সামনে দাঁড়ানো রমণের মুখটা ঢাকা, তবুও সায়েরের মস্তিষ্ক ভয়ে আশঙ্কা পেল। সে বুঝে গেল এই রমণীটা কুসুম নয়। খাওয়া ফেলে ছিটকে দূরে সরে এলো সায়ের। আচমকা সায়েরকে দাঁড়াতে দেখে পরী কিছুটা কেঁপে ওঠে। সেও দুপা পিছিয়ে যায়। সায়ের থমথমে গলায় বলল, আপনি কেন এসেছেন? আপনি কি জানেন না যে আপনার উপস্থিতি প্রতিটা পুরুষের জন্য বিপজ্জনক? চলে যান এখান থেকে। অন্দরে ফিরে যান তাড়াতাড়ি, না হলে আমার বিপদ। এক মুহূর্তের জন্যই পরী থমকে গেল। সব পুরুষের জন্য বিপজ্জনক কথাটা তীরের মতো বিঁধল পরীর মনে। সেখান থেকে বের হয়ে অদৃশ্যমান তাজা রক্তস্রোত। সে কম্পিত কণ্ঠে বলে উঠল, আমি তো পালক আপা। বাকিটুকু বলতে পারল না পরী। তার আগেই সায়ের ওকে আটকে দিয়ে বলল, আমি কিছু শুনতে চাই না। আপনি যার সামনে ইচ্ছা যান, কিন্তু আমার সামনে আসবেন না। এখন অন্দরে ফিরে যান। পরী আর দাঁড়ালো না, দৌড়ে চলে আসে। আসার সময় পায়ে ব্যথা পায় সিঁড়ির সাথে ধাক্কা লেগে। সেটা কোনো ব্যথা নয় পরীর, মনে যে ক্ষরণ হচ্ছে তাতে আরও বেশি কষ্ট পাচ্ছে পরী। নিজের কক্ষে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। ঘরের এক কোণায় গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে বলতে লাগলো, আপা, আমি কি সত্যি সব পুরুষকে বিপদে ফেলাই? তুমিও তাই বিশ্বাস করো? কই, আমি ওই দিন না থাকলে তো আব্বা আর সবাই মিলা কানাই কাকার হাত কাইটে ফেলাইতো। আমি তো বাঁচাইছি তারে। তারপরও ওই লোকটা কেন ওই কথা কইল? আমি কি সবার শুনি ডাকি? আমি কি কারো প্রিয়জন হমু না কোনোদিন? আপা, তুমি তো রাখালের পাইছো, আমি কি অমন কাউরে পামু না? নিজের মন মতো বকবক করতে করতে পরে মেঝেতেই ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙে তখন উঠে বসে সে। বেলা কতটুকু হলো তা বোঝার জন্য পরি বাইরে গেল। দোতলায় দাঁড়িয়ে পরি দেখতে পেল মালা হারিকেন হাতে কলপারের দিকে যাচ্ছে। পরি অবাক হয়ে গেল। এ সময় ওর ঘুম ভেঙেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরি নিজেও গেল অজু করতে। নামাজ পড়ে পরি আর ঘুমালো না। অন্দরের উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কুসুম ভোরের ঘুম থেকে ওঠে, আজও তার ব্যতিক্রম হলো না। সে চোখ কচলাতে কচলাতে উঠে পরীকে দেখে চমকে গেল। পরীর দিকে এগিয়ে এসে বলল, পরী আপা, আপনি এত সকাল সকাল উঠছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। বকর বকর না কইরা সামনে থাইকা সর। তুই আইজ আমার সামনে আসবি না, আর যদি আইসোস তাহলে ওই পানের মধ্যে চুবামু। রাতের একটা পরী কুসুমের উপর ঝাড়ল। কুসুম বেচারি কিছুই বুঝল না। এই সকালে সে তো কিছুই করেনি, তাহলে এভাবে বলল কেন পরী? এই সকালে কারে চুবাবি পরী? নারী কণ্ঠস্বর পেয়ে ঘুরে দাঁড়ালো পরী। চোখের সামনে রূপালীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ছুটে গেল। জাপটে ধরল বোনকে কাছে পেয়ে। খুশিতে রূপালীও আগলে নিল আদরের ছোট বোনকে। কিছুক্ষণ দুবোন আলিঙ্গন করে, তবে শান্ত হলো। পরী হাঁক ছাড়ল, আম্মা, ও আম্মা যান, আপনি কই? দেখেন ক্যাডা আইছে। নিজের ঘর থেকে বেরিয়ে এলো মালা। রূপালীকে দেখে সেও চমকে গেল।
রূপালী মালাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মা? শরীর ভালো তো? ভালো। তা জামাই কই? বৈঠক ঘরে। আম্মা, সাথে নওশাদও এসেছে, আপনি ওদের নাস্তা দেন, আমি ঘরে যাই। পরি, আয় আমার সাথে। পরি খুশি মনে রূপালীর পেছন পেছন দোতলায় দোতলায় নিজের ঘরে গেল। তালাবদ্ধ ছিল রূপালীর ঘর। পরি গিয়ে চাবি নিয়ে আসে, নিজের হাতে সব পরিষ্কার করে। রূপালী ততক্ষণে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। রূপালী এসে পালঙ্কের উপর বসতে পরির খেয়াল করে রূপালীর পেটটা একটু উঁচু। পরি গিয়ে রূপালীর পাশে গিয়ে বসে ওর পেটের উপর হাত রাখলো, চোখের ইশারা করলো বোনকে। ওর বোনও মাথা নেড়ে সায় দিল। পরি আনন্দে আত্মহারা হয়ে বলে, আপা, তুমি আহার সাথে সাথে এত খুশির খবর আনবা ভাবি নাই। তোমারে আমি আর যাইতে দিমু না, আমার কাছে রাইখা দিমু। পরি খুশি হলো খুব, কারণ বিয়ের 2 বছর ধরে যখন রূপালীর বাচ্চা হচ্ছে না, সবাই কথা শোনাতো রূপালীকে, বারবার জিজ্ঞেস করতো খুশির খবর কবে পাবো। এতে কষ্টের সীমা ছিল না রূপালীর। বোনের কষ্ট পরীকেও পোড়াতো খুব। কিন্তু এখন পরীর বেশ খুশি লাগছে। রূপালীর অবিশ্বাস্য চোখে তাকায় পরীর দিকে, কিছু আঁচ করেছে হয়তো। পরীও তাকিয়ে আছে তার প্রিয় বোনের দিকে। রূপালী পরীর কাঁধে হাত রেখে বলে, এভাবে কথা বলছিস কেন তুই? কেমনে কথা কই মানে? আগে তো এই ভাষাতে কথা বলতি না, এখন হঠাৎ করে হলো কি তোর? তুই না মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস, তাহলে এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? পরীর সহজ স্বীকারোক্তি দিল, কিছু হয় নাই আপা, তুমি খালি খালি চিন্তা করতেছো। রূপালী কপট রাগ দেখিয়ে বলে, আবার ওভাবে কথা বলিস? পরি, তুই বুঝতে পারছিস না কেন? আমরা বড় ঘরের মেয়ে, আমাদের শৌখিন হতে হবে, কাজকর্ম, ভাষা, চলাফেরা সবার থেকে আলাদা হতে হবে। সামান্য হেসে পরি বলল, বড় ঘরে বিয়া হইছে তোমার, এই কথা কি শ্বশুরবাড়ির মানুষ শিখাইছে তোমারে? একটা কথা মনে রাখো আপা, কবর কিন্তু ধনী গরুপ আর ভাষা দেখে না। আর আমি আগের থাইকাই বদলাই গেছি। বদলালে হবে না পরি, তুই আগের মতো হ। তীক্ষ্ণ চাহনিতে রূপালীর দিকে তাকালো পরি, অদ্ভুত হাসি ফুটে উঠল। ফিসফিস করে বলল, তুমি কি চাও, আগের পরীকে? রূপালী থমকে গেল পরি চোখের দিকে তাকিয়ে। আমতা আমতা করে বলল, শুধু ভাষা ঠিক কর, তাতেই হবে। তোর মনে নেই বড় আপার কথা? বড় আপা বলেছিল সব সময় এই পরিবারের সম্মান রক্ষা করতে, আর গ্রাম্য ভাষা সেও পছন্দ করতেন না। আমাকে তোকে সব সময় তো শুদ্ধ ভাষায় কথা বলতে বলতো। পরীর দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে রূপালী। রূপালী খুব ভালো করেই জানে যে পরী একমাত্র সোনালীর কথা মান্য করে, তাই সে পরীকে আটকে দিয়েছে। আসল কথা এখনো পরীকে জানায়নি রূপালী। পরীর জন্য একটা সম্বন্ধ এনেছে সে, নওশাদের জন্য। নওশাদ রূপালীর মামা শ্বশুরের ছেলে। ফুফাতো ভাইয়ের বিয়েতে নওশাদ এসেছিল, কিন্তু 13 বছরের পরী তখন মায়ের আদেশে ঘরবন্দি। রূপালীর শ্বশুরবাড়ি থেকে যেসব মেয়েরা এসেছিল তারা পরীর সৌন্দর্যের প্রশংসা করেছিল, সে কথা নওশাদের কানেও পৌঁছেছে। কিন্তু শত চেষ্টা করেও পরীর মুখ দেখা তার সাধ্য হয়নি। মাঝে মাঝে সে রূপালীর সাথে জমিদার বাড়িতে আসতো, নানা বাহানায় পরীকে দেখার চেষ্টা করত, কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ হতো। তাই এবার সে সরাসরি রূপালীর স্বামী কবিরের কাছে বিয়ের প্রস্তাব দেয়। পরীকে না দেখলেও সে রূপালীকে দেখেছে, নিশ্চয়ই পরী রূপালীর মতোই সুন্দর। তাছাড়া নওশাদকে না করার কোনো কারণও নেই। উচ্চবিত্ত ঘরের উচ্চশিক্ষিত ছেলে, শহরে তার ব্যবসা। আগে সে চাকরি করত, তাতে খুব কম বেতন বিধায় বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে। নওশাদের পারিবারিক অবস্থা বেশ ভালো। কবিরদের মতোই বাড়িতে 8 চালা বড় বড় 3টা টিনের ঘর, গোয়ালে গরু আছে, পাকা করা কলপার, কাজের মেয়ে আছে, জমি জমার অভাব নেই। পরীর সুখ হবে সেখানে, তাই স্বামীর কথা ফেলতে পারেনি। তাছাড়া নওশাদ খুব ভালো ছেলে, তার রূপালী ওর সাথে মিশে বুঝেছে, ও পরীর তাই রূপালীরও অমত নেই। এই বিষয়ে মালার সাথে কথা বলবে রূপালী, কবির কথা বলবে আফতাবের সাথে। পরী চুপ করে আছে দেখে রূপালী হালকা ধাক্কা দিল পরীকে। কি রে, চুপ করে আছিস কেন, কথা বল। নড়ে উঠল পরী। একে তো পালকের জন্য খারাপ লাগছে, তার উপর সায়রে রাতে তাকে অপমান করছে, আর রূপালী এখন ওর মন খারাপ করে দিয়েছে। হালকা কেশে পরি বলল, ঠিক আছে, আমি এখন থেকে তোমার কথা শুনবো, ভালোভাবে কথা বলবো। কথাটা বলে পরি একদণ্ড বসলো না, দ্রুত পা ফেলে কক্ষের বাইরে চলে গেল। রূপালী ডাকলো অনেকবার, পরি শুনল না, কিন্তু বাইরে গিয়ে পরির রাগটা আরো বেড়ে গেল।
জুম্মান দাঁত বের করে হাসতে হাসতে এসে বলল, আপা, সায়ের ভাইয়ের কাছ থেকে ডাক্তার। পরবর্তী বাক্য মুখ থেকে বের করতে পারল না জুম্মান। পরি কষিয়ে চড় মেরে দিল জুম্মানের গালে। গালে হাত দিয়ে ভ্যাবলার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সে। পরি ভারী গলায় বলে, তোর কাছে শুনতে চাইছি। কথাটা বলেই পরি চলে গেল। জুম্মান থাপ্পড়ের শোকের উপর আছে। কালকেই তো পরি জুম্মানকে বলল খবর আনতে, আর এখন কি হলো? এক রাতে এত পরিবর্তন, ভাষারও পরিবর্তন হয়েছে। জুম্মান ভাবল হয়তো কোনো দুষ্ট জিন ভর করেছে। ভয় পেয়ে সে দৌড়ে গেল রূপালীর কাছে। পরি অন্দরের উঠানে আসতেই দেখল কুসুম বৈঠক ঘর থেকে অন্দরে ঢুকছে। পরি কুসুমকে দেখেও অবাক হলো, তেড়ে গেল কুসুমের দিকে। তবে মালাকে আসতে দেখে পদচারণ থামিয়ে দিল। পরীকে উপেক্ষা করে কুসুম মালাকে উদ্দেশ্য করে বলল, বড় মা, হুনসেননি? সুখান পাগলারে গফুর চাচা পানিতে চুবানি দিছে ইচ্ছা মতো। বলেই কুসুম খিলখিল করে হাসতে লাগলো। পরি ধমক দিয়ে বলে, এতে হাসার কি আছে? একটা পাগলকে চুবালো আর তুই হাসছিস? তোকে চুবানি দিলে বুঝবি কেমন লাগে। কুসুমের হাসি মিলিয়ে গেল। সকালেও পরি এ কথাটাই বলেছে। চুবাবে না তো কি করবে কনাপা? গফুর চাচার মায়া আমেন আছে না, ওরে তো সুখান পাগলা পানিতে টাইনা নিয়ে মারতে বইছিল। হেল লাইগে তো চাচাই ওরে চুবাইছে। মালা শুধু একটা বাক্য ব্যবহার করলো, কুসুম কথা না কইয়া রান্নাঘরে আয়। কুসুম পরির দিকে তাকালো। পরি রাগী চোখে তাকিয়ে আছে। কুসুম দৌড়ে চলে গেল। অতঃপর পরিও নিজের ঘরে চলে গেল। দুপুরে গোসল ছেড়ে সবেমাত্র বের হয়েছে পরি। এর মধ্যে চেঁচামেচি শুনতে পেয়ে নিচে নামে। কুসুম জোরে জোরে ডাকছে মালাকে। পরি দোতলায় দাঁড়িয়ে থেকেই বলল, আম্মা, নামাজ পড়ে এত চিল্লাস কেন? মানে পরি কুসুমকে বলতেছে, আম্মা, নামাজ পড়ে এত চিল্লাস কেন? আপা, শহরের ডাক্তারবাবু আছেন না, ওই যে নাইম ডাক্তার, হ্যাঁ আইছে। তার কি সব দরকারি জিনিস রাইখা গেছে। অখন চইলা যাইতে চাই, কি করমু? নাইমের কথা শুনে চমকালো পরি। তবে কুসুমের সামনে তা প্রকাশ করলো না। এখন চলে যাবে কেন? তুই বল দুপুরে খেয়ে যেতে। না বললে শুনবি না, আমার কথা বলবি। কুসুম মাথা নেড়ে চলে গেল। মাথা মুছে পরি জোহরের নামাজ আদায় করে নিল। তারপর নিশ্চুপ নিজের ঘরে বসে রইল। নওশাদ আর কবিরকে বৈঠক ঘরের একটা কক্ষে থাকতে দেওয়া হয়েছে। এ বাড়ির জামাইয়ের ও অন্দরে ঢোকা নিষেধ। তাছাড়া বিশালাকার বৈঠক ঘরে অনেকগুলো ঘর আছে। যত মেহমান আসুক সমস্যা হয় না। নিজের কক্ষের বারান্দার চৌকি পেতে বসে আছে নওশাদ। কবির ঘুমাচ্ছে। ওদের বাড়ির দূরে বিধায় ভোর রাতে রওনা হয়েছে ওরা, তাই সকালেই এসে পৌঁছেছে। নাইমকে দেখে নওশাদ চিনল না। পরে দুজন কথাবার্তা বলে পরিচিত হয়ে নিয়েছে। কথা বলার সময় কুসুম এসে ওদের খেতে ডাকলো। হাত মুখ ধুয়ে সবাই খেতে বসলো। আফতাব, আখির আর সায়েরও বসেছে। মালা, কুসুম আর জেসমিন খাবার বেড়ে দিচ্ছেন। খাওয়ার মাঝে কবিরই প্রথম কথা তুলল পরীর বিষয়ে। আফতাবকে উদ্দেশ্য করে বলল, আব্বা, আমার একটা কথা আছে। কি কথা? নওশাদ খুব ভালো ছেলে, শহরে বড় ব্যবসা করে। তাই আমি একখানা প্রস্তাব আনছি। যদি পরীর সাথে ওর বিয়ে দেন তো পরী ভালো থাকবে। উক্তিটি শেষ হতে না হতে বিষম খেল নাইম। জোরে জোরে কাশতে লাগলো সে। সায়ের ওর পাশেই বসেছিল, তাই দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল।